আমাদেরকে বেস করে নাটক করলে সেটা হয়তো দর্শক নেবে না বা অ্যাকসেপ্ট করবে না বা ভাইরাল হবে না। এই চিন্তা ভাবনা থেকে হয়তো আমাদের বয়সী কাউকে নিয়ে তারা কোনো কিছু বানাতে সাহস পান না। ওয়েল, ইটস ভেরি গুড কোয়েশ্চেন। তো আমাদের রেমুনারেশনের বিষয়টা তো অমন আকাশচুম্বী নয়। আরেকটা ন্যারেটিভ তৈরি হলো যে উনি কমেডিয়ান। ও গড। আর আই এম নট এ কমেডিয়ান। আমি শুধু যে নিলয়ের সঙ্গে করছি তা না। আসসালামু আলাইকুম, আপনার শুটিংয়ে আসছি, খুব অনেক দিন পরে দেখলাম আপনাকে। আমি একটু জানতে চাই যে আজকে বোধহয় ঈদের কাজ করছেন সম্ভবত। এখানে আপনাকে আমরা বাবা হিসেবেই সবসময় দেখে থাকি, এখানে নিশ্চয়ই বাবা, কিন্তু প্রত্যেকটা বাবা যখন আপনি করেন একটা বাবা থেকে আরেকটা বাবা আলাদা করেন কিভাবে? এটা আসলে ক্যারেক্টারাইজেশনটা স্ক্রিপ্ট যেভাবে লেখা হয় সেটাকেই আমরা ফলো করি আমরা সবাই। সুতরাং একটা থেকে আরেকটা ডিফারেন্ট হবে সেটা তো আমাদের জানাই থাকে। কি ডিফারেন্সটা হবে সেটা স্ক্রিপ্ট দেখলে বোঝা যায়, সেইভাবে আমরা প্রিপেয়ার থাকি। বুঝতে পেরেছি। আর আমার একটু খুব জানতে ইচ্ছা করে যে একদম সত্যি মানে অনেক ধরনের বাবার চরিত্র করতে গিয়ে সামহাও কখনো কি মনে হয় যে একটু যদি ডিফারেন্ট রোল করা যায়, মানে যেরকম দেশের বাইরে আমরা দেখে থাকি, আপনার বয়সী তো নাসিরুদ্দিন শাহ, বা আমরা যদি অমিতাভ বচ্চনকেও দেখে থাকি, আপনার থেকেও সিনিয়র আই থিঙ্ক, তো তারা তো একটু ডিফারেন্ট রোল করে। আপনার তো কোনো, আমি তো মনে করি অডিয়েন্স হিসেবে আপনার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি তো ওই ক্যারেক্টারাইজেশনগুলো করতে পারেন, কিন্তু প্রবলেমটা কোথায়, কেন হচ্ছে না ওইভাবে অত? সে আমাদেরকে বেস করে কোনো স্ক্রিপ্ট হয় না। হ্যাঁ, মানে যারা নাটক লিখেন বা যারা তৈরি করেন তারা হয়তো ভাবেন আই এম নট শিওর যে আমাদেরকে বেস করে নাটক করলে সেটা হয়তো দর্শক নেবে না বা অ্যাকসেপ্ট করবে না বা ভাইরাল হবে না। এই চিন্তা ভাবনা থেকে হয়তো আমাদের বয়সী কাউকে নিয়ে তারা কোনো কিছু বানাতে সাহস পান না। মেবি এটা এটা আমার একটা ব্যক্তিগত ধারণা। আই মে বি রং। কিছু কিছু প্রশ্ন আপনার কাজে আমরা দেখেছি একটু নিম্নমানের বা একটু খুবই কম বাজেটের কাজে, আবার আপনি একই সাথে বড় বাজেটের কাজও করেন, সেটা আমি বলতে চাই। তো ওই কাজগুলো যখন করেন কেন বেছে নেন? ওয়েল, ইটস ভেরি গুড কোয়েশ্চেন। এখন প্রথমেই যে প্রশ্নটা এসছে যে আমরা পেশাদার শিল্পী। জি, তো পেশাদারিত্বের জায়গা থেকে হ্যাঁ আমরা বাজ বিচার করতেই পারি। সেটা এমন একটা পর্যায়ে গিয়ে আমরা বাজ বিচার করতে পারি যেখানে রেমুনারেশনটা ওই ধরনের হয়ে থাকে। তো আমাদের রেমুনারেশনের বিষয়টা তো অমন আকাশচুম্বী নয় যে আমি চাইলেই আমি 3 মাস বসে থাকলাম একটা ক্যারেক্টারের পেছনে। একটা ক্যারেক্টারের পেছনে, সেটা সম্ভব না। আর কেউ যদি আমাকে ওই ধরনের কোনো ক্যারেক্টার অফার করে, যদি বলা হয় যে আপনার এটার প্রিপারেশনের জন্য 3 মাস সময় লাগবে, দিতে হবে, সেই 3 মাসের রেমুনারেশন তো উনি আমাকে দেবেন না, আমাদের দেশে দেয় না। জি জি। সুতরাং আমাকে তো সেই সময়টা চলতে হবে। হ্যাঁ, আমি যেহেতু অন্য কোনো কাজ করি না, আমার অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই, তো আমাকে তো চলতে হবে, আমার সংসারটাকে চলতে হবে। একদম। তো সেক্ষেত্রে ভালো মন্দ আমি জানি না। আমি এই যে কাজগুলো এই পর্যন্ত করেছি আমার কাছে অতটা নিম্নমানের মনে হয়নি। মানে এটা আমি আমার জায়গা থেকে যেভাবে ক্যারেক্টারাইজেশনে এসছে আমি সেইভাবে করেছি। এখন বিষয়টা হচ্ছে মানে আপনি হ্যাপিলি কাজগুলো করেছেন। আমি যখন নিজেকে অভিনয় শিল্পী বলে দাবি করতে চাই, সেক্ষেত্রে আমাকে তো প্রস্তুত থাকতে হয় যে কোনো চরিত্র করার। লাস্ট একটা প্রশ্ন করতে চাই, আপনারা শিল্পী পরিবার, মানে আপনি শিল্পী, আপনার ওয়াইফ খুবই এখনকার সময়ের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী, এবং আপনার মেয়েও কাজ করছে নানা মাধ্যমে। তিনি বেসিক্যালি নৃত্যশিল্পী ছিলেন, পরবর্তীতে অভিনয়ের পেশার সাথে জড়িত, আর সাংবাদিকতা তার মূল পেশা। তো বাসায় আপনাদের কী নিয়ে আলোচনা হয় খাবার টেবিলে? মানে আপনারা কি অভিনয় নিয়ে আলোচনা করেন, নাকি রাজনীতি নিয়ে আলোচনা করেন, নাকি বই পড়া নিয়ে আলোচনা করেন, নাকি গান নিয়ে আলোচনা করেন? কী নিয়ে আলোচনা হয় আপনাদের? মিক্সড। ওকে, ইটস এ মিক্সড ব্যাগ। ও সেখানে আমাদের অভিনয় নিয়ে আলোচনা হয়, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়, গল্প নিয়ে আলোচনা হয়, একটা ভালো সিনেমা দেখলে সেটা নিয়ে আলোচনা হয়, একটা খারাপ সিনেমা দেখলে সেটা নিয়ে আলোচনা হয়, নাজিবার নাচ নিয়ে আলোচনা হয়, সমসাময়িক যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হয়।
কোনো কিছু আমাদের বাদ যায় না। আর আমি একটু আপনার আবার বলতে চাই যে মিলি বাসার ভীষণ প্রিয় দর্শকের, এটা আপনি খুব ভালো করে জানেন এবং ফিল করেন, কিন্তু আপনি যখন নিজেও বাইরে যান তখন আপনাকে হয়তো ওনার কথা জিজ্ঞেস করে অনেক দর্শক যে উনি কেমন আছেন। তো সেই জায়গাতে একটু জিজ্ঞেস করতে চাই যে মানে অভিনেত্রী হিসেবে উনি সুইট মাদার হিসেবে উনি আনপ্যারালাল, কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয় যে ওনাকে দিয়ে আরও বেশি ডাইমেনশন আনা যেত, বা ওনার অভিনয় দক্ষতা নিয়ে এবং মানুষ হিসেবে কোন জায়গাটা আপনাকে সবচেয়ে অ্যাট্রাক্ট করেছে বলে এতকালের একটা লম্বা দাম্পত্য জীবন একটু বলবেন? প্রথমত সে নিজেও কিন্তু একজন মঞ্চের অভিনেতা, একদম। তো মঞ্চের কাজ করা একটা অভিনয় শেখা একজন শিল্পীকে আমি মনে করি, আমার ক্ষেত্রেও আমি মনে করি যে অনেক বেশি এক্সপ্লয়েট করা দরকার। হয় কি মানে আমি কাউকে ব্লেম দিচ্ছি না, কেউ কেউ একটা ন্যারেটিভ তৈরি করে নেন। যেমন আমি যখন আমার দ্বিতীয় ইনিংস শুরু করলাম তখন প্রথম দিকে আমাকে কিছু একটু রাগী বাবা টাইপের ক্যারেক্টার দেওয়া হয়েছিল, এবং তখন একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল যেটা আমার অজান্তে, যে উনি তো রাগী বাবা ছাড়া আর কিছু করতে পারবে না, ওনার পক্ষে সম্ভব না। তো আমি এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগতো যে আমি তো রাগী বাবা বা সুইট বাবা বা শুধু বাবাই করব তা তো না, আমি তো সব ধরনের ক্যারেক্টার করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। তো এর মাঝখানে আবার একটা পর্যায়ে আসলো যে সুইট বাবা, তো তখন ন্যারেটিভ তৈরি হলো সুইট বাবা ছাড়া তো উনি কিছু করতে পারবে না, কমেডি তো ওনার দ্বারা অসম্ভব, উনি কমেডি বোঝেই না, উনি পারবে না। তো আমি আকাশ রঞ্জনের কথা বলবো। আকাশ রঞ্জন আমাকে বলল যে বড় ভাই আপনাকে নিয়ে আমি একটা চ্যালেঞ্জ নিতে চাই। আমি কি চ্যালেঞ্জ নিব? আপনাকে দিয়ে কমেডি করো। আমি ঠিক আছে করলাম। এবং ওই আবার আমাকে বললো যে আরেকটা চ্যালেঞ্জ দিতে চাই, সেটা কি আপনাকে দিয়ে নেগেটিভ ক্যারেক্টার করো। এটা আপনি করেছেন ভালো। আমি বললাম যে হ্যাঁ করব। আমি দুটোই করলাম। তো এখন আরেকটা ন্যারেটিভ তৈরি হলো যে উনি কমেডিয়ান। আর আমি একটা কমেডিয়ান। বিশেষ করে নিলয়দের সাথে যে কাজগুলো করেন ওখানে একটু কমেডির ছোঁয়া থাকে। I cannot say anything about anybody. আমি শুধু যে নিলয়ের সঙ্গে করছি তা না, কিন্তু নিলয়ের সঙ্গে যে কাজগুলি করি সেটা দর্শকপ্রিয়তা পাচ্ছে, কিন্তু সেখানে একটা জিনিস বোধহয় একটু খেয়াল করলেই বোঝা যাবে যে বিশেষ করে মঈন খানের সঙ্গে তো বেশি কাজ হয়। ওর প্রত্যেকটা স্ক্রিপ্টে আমরা যতই কমেডি করি সেই কমেডিগুলো কিন্তু সিচুয়েশনাল কমেডি, একটা বার্তাও দেন। আই থিঙ্ক একটা বার্তাও থাকে, সামাজিক বার্তা থাকেই প্রত্যেকটা নাটকে। এবং এই কমেডিগুলো কিন্তু কমেডি করার জন্য কমেডি না, ইটস অল ইজ সিচুয়েশনাল কমেডি। একদম বাহুল্য মনে হয় না। বাহুল্য কোনো জিনিস আমরা করি না। বাহুল্য যদি কিছু আমাদের মনে হয়, সেটা নিলয় যেমন বলে যে না এটা বাহুল্য হচ্ছে, আমিও বলি, আমরা মিউচুয়ালি এইভাবে কথা বলে জিনিসটা কাজ করি। এবার একটু লাইট মোডে চলে আসি, লাস্ট করে দিয়ে আপনাকে ছাড়তে ইচ্ছা করছে। আমার অনেক প্রশ্ন আছে বাট একদিন করব। আজকে একটু লাস্ট প্রশ্নটা করে যে আপনি ঢাকা থিয়েটারের, আমি যদি ভুল না করে থাকি, অসম্ভব গুণী গুণী সব শিল্পী বন্ধু একটা মহলে আপনি বড় হয়েছেন। ফরিদি স্যার, সুবর্ণা আপা আমাদের ভীষণ প্রিয়, আপনি, মিলি বাসার, আরও অনেকে, মানে নাম লিস্ট ইজ গোয়িং ওয়ান, মানে রাইসুল ইসলাম আসাদ, অনেক, মানে যেটা বলায় সবাই জানে যে ঢাকা থিয়েটারের সম্পদ কারা, নাসিরউদ্দিন ইউসুফ। তো সেই ফেলে আসা দিন কখনো কি মনে পড়ে এই মুহূর্তে, বা মনে পড়লে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? একটা কথা একটু যদি বলতেন। সার্বক্ষণিকভাবে মনে পড়ে, সব সময় মনে পড়ে। কার কথা বলবো? একজনকে রেখে তো আরেকজনকে বাদ হয়ে যাচ্ছে। ফরিদি স্যারকে নিয়ে একটা কথা বলেন, যে ওনাকে সবাই মানুষ ধারণ করে। পরে এসেছিল দলে, ও এমন একটা প্রাণবন্ত ছেলে, মানে এর ধরনের প্রাণবন্ত ছেলে বোধহয় পৃথিবীতে খুব কম আসে। সে সবার সঙ্গে একটা মানিয়ে নেওয়ার বিষয় আর তারা ছিল। শুধু দুর্দান্ত অভিনয় ক্ষমতা না, একই সঙ্গে মানুষ হিসেবেও, মানুষ হিসেবে খুবই একটা ফান লাভিং ছিলেন। মানে কেমন? অবশ্যই ফান লাভিং ছিল। ও যখন জোকস বলতো, আমরা মানে হাসিটা কন্টিনিউ করতে হতো, লিটারালি। হাসিটা কন্টিনিউ করতে হতো, বিকজ ও নন স্টপ জোকস বলে যেত। সেন্স অফ হিউমার ওই জায়গাতে, সেন্স অফ হিউমার খুব চমৎকার ছিল। এবং ওই উইটি যে ব্যাপারটা, সেই জিনিসটা মজ্জাগত অনেকের মধ্যেই আছে। আফজালকে দেখলে মনে হবে গম্ভীর, কিন্তু আফজাল কিন্তু এরকম গম্ভীর না।
আফজালের ভেতরে চমৎকার উইট আছে, ওকে, কেউ যদি সেটা বোঝে সে অনেক হাসবে। বাহ, নতুন একটা বিষয় জানলাম। হ্যাঁ, আফজাল অনেক উইট করে কথা বলে। ওকে, মানে পরিচিত যারা সারাউন্ডিং হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দেই, ওর সঙ্গে শুটিং করতে প্রথম দিকে যেতাম যখন, ছোট কাকুর দিয়েই আমার সেকেন্ড ইনিংস শুরু, আফজালের সঙ্গেই সারাদিন কাজ করতো এবং বিকেল 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, আমাকে বলতো যে তুই খেয়ে নে, আমার দেরি হবে, আমার জন্য ওয়েট করিস না। ওই সারাদিন এনার্জি বিস্কিট খায়, চা খায়, ও শুটিং করছে। মাগরিবের পরে, সানডাউনের পরে সে লাঞ্চ করতে বসলো। তো গিয়ে পাশে বসি, আমার তো খাওয়া শেষ, সে পট করে বলবে, "হাহ, দেখলাম কিসের বন্ধু তুই।" আচ্ছা, মানে আমাকে রেখে তুই কেমন খেলি? আচ্ছা, তুই তো বললি, আমি বললেই তো তোর খাইতে হবে। তো দেখো, মানে এই যে এই ধরনের ছোট ছোট জিনিস নিয়ে মজা করা, কমেডি, একদম একদম। হ্যাঁ, তো এই জিনিসগুলো আফজালের খুব আছে। ওর মতো বন্ধুবৎসল আমি কি বলবো, আমি যখন বিদেশ থেকে চলে আসলাম ফাইনালি, ওই কিন্তু আমাকে, কোথায় ছিলেন? সৌদি আরবিয়াতে। ওকে, অনেকটা বছর ছিলেন আপনি। হ্যাঁ, তো ওখান থেকে আসার পরে সেই কিন্তু আমাকে বললো যে আবার কন্টিনিউ করো, তুমি যেটা জানো সেটা করো, ও, ডোন্ট গো ফর জব অর ডোন্ট গো ফর বিজনেস, ইউ ক্যান। এবং সেটা আপনার সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করছেন নিশ্চয়ই? অবশ্যই।